প্রথমে আমি ৭১-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং নাম ধরে আসমা, নাজমা, ফাতেমা তাদের কথা যে আমরা ভুলে গেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। এবং আমি মনে করি যে এরকম অনেক আরো আসমা, নাজমা, ফাতেমা ছিলেন যাদের কথা বলা হয়নি এবং সেটা আমরা এখন নতুন করে ২৪-এর অভ্যুত্থানের পরে যখন আমরা বলছি নতুন বাংলাদেশ পেয়েছি, তখন আমাদেরকে ৭১-এর মুক্তিযুদ্ধে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের কথা আমাদেরকে মনে করতে হবে। আমার মনে হয় যে আমরা যখন সালমানের কথা শুনছিলাম এই রুমে এমন কেউ ছিলেন না যে কাঁদেন, কিন্তু সালমান নিজেও কেঁদেছে, কিন্তু সে নিজেই আবার তার গলার স্বর পরিবর্তন করে সে কিন্তু কোনো করুণা চায়নি, সে বরং সারা জাতিকে বলছে, আহ্বান জানাচ্ছে যে এখন এই নতুন বাংলাদেশে কি করতে হবে। তার মানে সালমানরা, আমি আরো এরকম অনেকে পঙ্গু হাসপাতালে আমি গেছিলাম, অন্যান্য হাসপাতালেও গেছি, আহতদের সাথে কথা বলছি, ওদের মন খারাপ, হাত নাই, পা নাই, চোখ নাই, তো মন তো খারাপ হবে। কিন্তু আমি দেখছি যে একটু কষ্টের কথা বলার পরেই কিন্তু তারা বলে এবং মুখে একটা হাসি নিয়েই বলে যে তারা কি করছিল এবং তারা এখন কি করতে চায়, সামনে দেশটা স্বাধীন হয়েছে, এটা একটা তারা কিন্তু হাসপাতালের বাইরেও আসতে পারছে না, তারা হাসপাতালের ভিতরের থেকেই ফিল করছে যে এখন একটা নতুন বাংলাদেশ হয়েছে। সালমানদেরকে যারা পেছন থেকে কথা বলে, আমি জানি যে আরো অনেককে বলে, তাদেরকে আমরা মানুষের পর্যায়ে ভাবতে পারি না। কেউ যদি এরকম বলে তারা মানুষের পর্যায়ে পড়ে না। কিন্তু সালমান, আমি তোমাকে অন্তত বলছি যে এদের সংখ্যা কিন্তু কম, তোমাদেরকে প্রতি শ্রদ্ধা করে। তোমরা বয়সে ছোট কিন্তু আমরা তোমাদেরকে শ্রদ্ধা করি। তোমরা বয়সে অনেক তরুণ কিন্তু তোমরা আমাদের চাইতে অনেক বেশি বুঝেছো, অনেক বেশি পথ দেখিয়েছো। তো কাজে তোমাদেরকে আমাদের সম্মান করাটাই আমার মনে হয় যে এখনকার যে জাতি আছে তাদের কাজ হবে। তো কাজে আমি সেদিক থেকে তোমাকে বলতে চাই যে তুমি এবং তোমার বন্ধুরা যারা আহত হয়েছে তারা যেন এটা মনে রাখে যে তোমরা আমাদের শ্রদ্ধার মানুষ, তোমাদের আমরা অনুকরণ করব। কারণ কোনো প্রকার সামনে কিছু নাই, শুধু একজন ফ্যাসিস্ট আমাদেরকে অত্যাচার করছে, ওইটাই সহ্য করতে না পেরে যারা রাস্তায় নেমে গেছে, পুলিশ বেধড়ক গুলি করছে, মারছে, তারপরেও যারা ঘরে বসে থাকে নাই, তাদেরকে আপনারা কিরকম করে সম্মান জানালে শেষ হবে না। মানে আমি ভাবতে পারি না যে এই বাচ্চাদের মনে তখন কি ছিল, কিরকম একটা অনুপ্রেরণা ছিল যে তারা এরকম বেরিয়ে গেছিল এবং তারা এত কষ্ট বরণ করেছে। যারা শহীদ হয়েছেন তারা এক হিসেবে মারা গেছেন এবং হয়েছেন, কিন্তু যারা আহত হয়েছেন এবং অনেকে কিন্তু এই শহীদ হওয়ার তালিকা কিন্তু এই কিছুদিন আগেও ডক্টর সাইদুর রহমান জানেন যে আইসিইউতে থাকা অনেকের মৃত্যুর খবর কিন্তু এখনো আসে। আইসিইউতে ছিল, দীর্ঘদিন ধরে তারা আইসিইউতে থাকা অবস্থায় এখন শহীদের তালিকা কিন্তু বাড়ছে, কারণ যারা একেবারে অতি গুরুতর আহত ছিল তারা শেষ পর্যন্ত ফিরতে পারেনি, ১ মাস এমনকি ১০০ দিন হাসপাতালে থেকেও মারা গেছে। তো সেজন্য যারা চোখ হারিয়েছেন, একটা বাচ্চা বলছিল যে ও পড়তে পারবে কিনা, ওর মনে আর কিন্তু কোনো নেই। আমি একটা কথা একদম বলতে পারি, এই পর্যন্ত আমি যতজন আহতর সাথে কথা বলেছি এবং দেখা হয়েছে তারা কিন্তু কেউই কোনো এরকম সাহায্য চায়নি যে আমাকে এইভাবে করেন, এই করেন। তারা শুধুমাত্র মানে নিজে একটু সচল হতে পারবে কিনা। আর ডক্টর সাইদুরকে বলছে, আসলে আমরা শব্দটা পুনর্বাসন ব্যবহার করা ঠিক হবে না, কারণ পুনর্বাসনটা ওরা কেন, ওরা তো এই দেশেরই মানুষ,
ওরা এই দেশে আছে, ওরা কেন পুনর্বাসিত হবে? ওরা তো ওরাই আসলে টিকে থাকবে, এবং তাদেরকে আমরা কি করে আমাদের সবার সাথে আমরা একসাথে মিলে থাকবো সেটাই আমরা দেখব। আমি এই যে এখন মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গে একটু আসি, আমার কিছু অভিজ্ঞতার কথা বলি। রংপুর তার আগে আরেকটা কথা বলতে চাই, জুলাই অভ্যুত্থান বলাটা পুরোটা ঠিক হবে না, কারণ আগস্টের 5 তারিখ পর্যন্ত কিন্তু ছেলেপেলেরা রাস্তায় ছিল, এমনকি 5 তারিখ সকালেও অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। দুপুর পর্যন্ত যখন নাকি শেষ পর্যন্ত জানা গেল যে শেখ হাসিনা আর থাকছে না, তখন পুলিশ গুলি করা বন্ধ করেছে, কিন্তু তার আগ পর্যন্ত শহীদ মিনারের ওদিকে এবং অন্যদিকে অনেক অনেক মারা গেছে এবং আহত হয়েছে তারা। কিন্তু ওই 5 তারিখে আরেকটু হলে তারা হয়তো বেঁচে যেত, কিন্তু সেটা তো সেজন্য আমরা সাধারণত জুলাই আগস্ট অভ্যুত্থান বলি, কারণ এটা শুধু জুলাইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমি রংপুরে গিয়েছিলাম শহীদদের এই যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে একটা ফাউন্ডেশন গড়ে উঠেছে সেটার ব্যাপারে। তো সেখানে একটা ছোট বাচ্চা, তার মা আসছে, তার স্বামী আসলে শহীদ হয়েছে, ইয়াং মেয়ে, তার একটা ছোট বাচ্চা আছে, সে বাচ্চাটা বেশ ঘুরে বেড়াচ্ছে, ফুটফুটে বাচ্চা, কিন্তু বাবা বাবা বলে ডাকছে। তারপর দেখলাম যে বাবা বলে ডাকছে, তো কাকে ডাকছে? দেখলাম যে দাদা তার আসলো এবং কোলে উঠে খুব মজা করতে শুরু করলো, এবং ও মা তখন আমাদেরকে বললো যে ও বাবা নামটা ছাড়লে, ও দাদু ডাকে না। এই বাচ্চা যখন বড় হবে কিছুটা স্মৃতি বোধহয় বাচ্চাটা থাকবে, কারণ 2-2.5 বছরের বাচ্চা, কিছু স্মৃতি হয়তো তার মধ্যে থাকবে, কিন্তু বাবার ডাকটা এটা কি একটা মানসিক ট্রমা না? আমার কাছে বারবার মনে হয় প্যালেস্টাইনের কথা। প্যালেস্টাইনে আপনারা দেখেন যে যারা ছোট ছোট বাচ্চারা মারা গেছে, তাদের বাবা মা তাদের সামনে মারা যাচ্ছে। প্যালেস্টাইনের যারাই কথা বলেন, আমি বিদেশে অনেক জায়গায় তাদের সাথে মিট করেছি, তারা কিন্তু অন্যান্য স্বাস্থ্য ক্ষতির কথা বলার চাইতে বেশি বলে মেন্টাল হেলথ, ট্রমাটাইজড, এই প্রসঙ্গটা বেশি আনে। কারণ বাচ্চাদের মধ্যে বাচ্চারা ট্রমাটাইজড, মহিলারা ট্রমাটাইজড, আমাদের এখানেও কিন্তু মায়েরা ট্রমাটাইজড, আপনারা বাবারা ট্রমাটাইজড। আমরা বলি বাবার কাঁধে ছেলের লাশের মতো ভারী জিনিস আনা হয় না, এটা বোঝাবার জন্য যে কত কষ্টের এটা। তেমনি স্নিগ্ধ বলছিল ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, মানে মুগ্ধর ভাই স্নিগ্ধ বলছিল ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। তো এই যে এগুলো যে কত ভারী, এটা বোঝাতে গিয়ে তারা বলছে। তো এই মাগুলো, এমনকি হাসপাতালেও অনেক মায়েরা বাচ্চাদের পাশে 2 মাস ধরে আছেন, কষ্ট করে আছেন, তারাও কিন্তু ট্রমাটাইজড। এবং আরো বেশি আমি ইদানিং দেখলাম অনেক মেয়ে নাকি, মেয়েরা তো রাস্তায় ছিল, মেয়েরা আহত হয়েছে, কিন্তু মেয়েরা জানেন আহত হয়েছে এই কথাটা তাদের পরিবার বলতে চায় না, এমনকি হাসপাতালেও যেতে চায় না, কারণ ওদের বিয়ে হবে না, সমাজ ওদেরকে বলবে কেন গেছো হতো, মানে তখন এখন ওদেরকে দোষী করবে। ওরা যে এত বড় অবদান রেখেছে ওটা না বলে ওদেরকে দোষী করবে। আমাকে বেশ কিছু মেয়ে বলছে যে তাদের সাথে যে মেয়েরা আহত হয়েছে ওরা পরে হাসপাতালে পর্যন্ত যেতে চায়নি, ঘরে মানে কোনো মতে চিকিৎসা করেছে, এবং তাদের বাবা মারা তাদেরকে একেবারে মানে লুকিয়ে রাখছে যে তারা যেন মানুষ না জানে। এইটাও তো একটা সমাজের একটা যে অন্যায়, এটার ফলে যে ওই মেয়ের কি কষ্ট হচ্ছে না, ওই মেয়ের কি মনের মধ্যে, ও তো আর এখন যেমন ছেলেরা অনেক কিছু তাও বলতে পারছে, কিন্তু মেয়েরা কিন্তু বলতে পারছে না, এটা কিন্তু আরেক ধরনের কষ্ট। তো সেজন্য যে এই অবস্থাটা আমরা এখন দেখছি, আমি আচল ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, এবং আমি মনে করছি যে আজকের এই মিটিংয়ে আসতে পারা মানে আমার জন্য মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনাদেরকে একটু জানাই, আজকে আমরা ক্যাবিনেট মিটিংয়ে ছিলাম সকালে, এবং ক্যাবিনেট মিটিংয়ে এক পর্যায়ে মানে মূল এজেন্ডার পরে এক পর্যায়ে
এটাই আলোচনা হলো যে আহতদের চিকিৎসার পাশাপাশি মেন্টাল হেলথের ব্যাপারে আমরা কি করব সেটা ইমিডিয়েটলি ঠিক করতে হবে। আজকে সকালে এটা আলোচনা হচ্ছে এবং এটা বলা হচ্ছে যে এই ব্যাপারে ইমিডিয়েটলি যা করতে হয়, যেটা ডক্টর সাইদুর রহমান বললেন যে যখনই কোনো আহতের কথা উঠে, ট্রিটমেন্টের কথা উঠে, কোনো সময় বলে যে 80 লাখ টাকা লাগবে, কোনো সময় 90 লাখ টাকা লাগবে, কোটিও পার হতে পারে, বিদেশে পাঠাতে হতে পারে। বিশ্বাস করবেন মানে উপদেষ্টা পরিষদের মধ্যে এমন কেউ নাই যে বলছে যে এত টাকা কোথায় পাবো, বলছে যে না এই টাকা দিতে হবে, এই টাকা যত টাকাই লাগুক আমাদেরকে এদেরকে দিতে হবে। এবং সেটাই কিন্তু এই পুরো উপদেষ্টা পরিষদ এবং সরকারের মনোভাব যে আহত শহীদ পরিবার তাদের পাশে থাকা, তাদের সাথে থাকা, তাদের জন্য যদি আমরা করতে না পারি তাহলে এই সরকারে আমি আজকে বলছি, আমি একজন উপদেষ্টা হিসেবে বলছি, আমার থাকাটা অপরাধ হিসেবে নেব আমি, যদি আমি কিছু করতে না পারি। আমাদের ব্যর্থতা তখন ওরা আমাদেরকে বিচার করবে, আমরা কাঠগড়ায় দাঁড়াবো যদি আমরা কিছু করতে না পারি। কিছু করা তো আমাদের সাধ্যের মধ্যে নাই, কিন্তু যতটুকু করা প্রয়োজন সেটাতে যেন কোনো ঘাটতি না হয়। আমি এটা আপনাদের সবাইকে একেবারে বলতে পারি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে এই ব্যাপারে অন্যান্য প্রকল্পের কথা উঠলে টাকার পরিমাণ নিয়ে কথা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয় এত টাকা কেন, কিন্তু একমাত্র এই একটা বিষয় যেখানে টাকা কোনো বিষয় না, টাকাকে একেবারেই মানে এটা আমাদের যা করতে হয় সেটা করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে এবং এটাই আমরা করব। তো সেজন্য আমি বলছি যে এখন কিন্তু তাই বলে আমাদের এইটুকু করেই শেষ হবে না। আমার কাছে খুব কষ্ট লাগে একটা শহীদ পরিবারের হাতে চেক তুলে দিতে, কোনোভাবেই কি এটা পূরণ করা সম্ভব? মানে একটা চেক হাতে নিয়ে যখন রংপুরে আমরা অনেকগুলো পরিবারের হাতে চেক তুলে দিচ্ছিলাম, সার্জিস এবং স্নিগ্ধ এদের সাথে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা চেক তুলে দিচ্ছিলাম, ওরা কিন্তু চেকটার দিকে তাকাচ্ছিল না, চোখ দিয়ে গড়গড় করে খালি পানি পড়ছিল। এই চেকটা আমাদের দিতে হয়, কিন্তু এই চেকটা যে দিতে হচ্ছে এটা মানে একটা ভীষণ কষ্টের একটা দিক, কিন্তু আমরা যেন আমাদের কর্তব্য থেকে সরে না আসতে পারি। আর সালমানের একটা কথা, যেটা আমরা যেন বাইরের কোনো শক্তিকে বা কোনো অপশক্তিকে ভয় পেয়ে আমরা যেন দেশ করার কাজ থেকে পিছিয়ে না থাকি। সালমানরা আমাদের ক্ষমা করবে না যদি আমরা দেশ করার কাজে ব্যর্থ হই, আমাদের এই কাজ আমরা করতে পারবো না। তো সবাইকে এই কথা বলছি, সালমান তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে তুমি প্রতিনিধিত্ব করছো অনেকেরই, তোমাদের পাশে যদি থাকতে পারে তাহলেই বুঝবো যে আমরা কিছু করতে পারবো। ধন্যবাদ।